পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জন্য যে ক্লাস 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়েছে, এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিতের কোশ্চেনগুলি সলভ করব। তো এখানে তোমাদের মোট টোটাল 60টি কোশ্চেন দেওয়া হয়েছে, আর এই কোশ্চেনগুলি তোমাদের বিষয়ভিত্তিক খাতায় সলভ করতে হবে এবং যখন স্কুল খুলবে তখন ক্লাস টিচারের কাছে জমা দিতে হবে। তো দেখো, এখানে বলা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, মানে এখানে মোট টোটাল তোমাদের 6টি কোশ্চেন দেওয়া আছে। তো আমরা পরপর কোশ্চেনগুলি সলভ করব। প্রথমে 1-এর দাগে আছে 0,8,3,2,1। অঙ্কগুলি দিয়ে গঠিত 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, মানে এই অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের বৃহত্তম মানে সবথেকে বড় সংখ্যাটি কত হবে সেটি এখানে লিখতে হবে। তো সবথেকে সহজ পদ্ধতি হলো, যদি কখনো তোমাদের এইভাবে কয়েকটি অঙ্ক দিয়ে দেয় আর তারপর বলা হয় যে এই অঙ্কগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি লেখো, মানে কোনো একটি বলা হয় এখানে যদি 4টি সংখ্যা দেওয়া হয় তাহলে হয়তো বলতে পারে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। এখানে যেমন 5 অঙ্ক দেওয়া হয়েছে তার জন্য বলা হয়েছে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। এখানে যদি 7টি অঙ্ক দেওয়া হতো তাহলে বলা হতো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। মানে মোট কথা যদি বলা হয় যে এইভাবে সংখ্যা দিয়ে যদি বলা হয় যে বৃহত্তম সংখ্যাটি লেখো, তাহলে সেক্ষেত্রে তোমরা পরপর বড় থেকে ছোট হিসেবে সংখ্যাগুলিকে সাজিয়ে দেবে, মানে সেখানে মাঝে তোমরা কোনো কমা দেবে না। ওকে, পরপর সংখ্যাগুলিকে সাজিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের বৃহত্তম সংখ্যাটি হয়ে যাবে। তো এক্ষেত্রে যদি সংখ্যাটি আমরা এইভাবে লিখি 8,3,2,1,0 যদি লিখি, তাহলে আমাদের সংখ্যাটি হবে 83,210। তাহলে সেক্ষেত্রে আমাদের বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে যাচ্ছে। এবার যদি তোমরা মনে করো যে কেউ যদি মনে করো যে আমি 8-এর পরে 3 দেবো না 2 দেবো, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে দেখো, 8-এর পরে যদি আমি 3 দিই তাহলে হচ্ছে আমার 83,000, কিন্তু 8-এর পরে যদি আমি 3 না দিয়ে 2 দিই তাহলে হচ্ছে আমাদের কত? 82,000। মানে সেক্ষেত্রে সংখ্যাটি ছোট হয়ে গেল। এই জন্য তোমাদের যে কোনো সংখ্যা যদি তোমরা স্থান পরিবর্তন করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সংখ্যাটি ভুল হয়ে যাবে। তো তার জন্য তোমরা সংখ্যাগুলিকে পরপর বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দেবে, তাহলে তোমাদের এখানে বৃহত্তম সংখ্যাটি বেরিয়ে যাবে। ওকে, এবার আমরা 2-এর দাগটি দেখব। তো 2-এর দাগে আছে 32,140 সংখ্যাটিতে 2-এর স্থানীয় মান হলো। বলা আছে যে এই সংখ্যাটিতে 2 একটি অঙ্ক আছে। তো বলা আছে যে এই যে 2 অঙ্কটি, এটি আমাদের এর স্থানীয় মান কত সেটি আমাদের বের করতে হবে। তো দেখো, তোমরা কি জানো যে প্রকৃত মান বলতে শুধুমাত্র সংখ্যাটি বোঝায়। তো এক্ষেত্রে যদি আমাদের বলা হতো যে 2-এর প্রকৃত মান কত, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আমরা 2 লিখতাম, কিন্তু এখানে যেহেতু আমাদের স্থানীয় মান বলা হয়েছে, মানে 2-এর স্থানটি কোথায় সেটি আমাদেরকে এখানে লিখতে হবে। তো আমরা যদি পরপর দেখি সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে যদি একক দশক করে ধরি তাহলে হচ্ছে আমাদের একক, দশক, শতক, হাজার, মানে 2-এর সংখ্যাটি আছে আমাদের হাজারের ঘরে। তাহলে সেক্ষেত্রে আমরা 2-এর সঙ্গে যদি 1000 গুণ করি তাহলে হচ্ছে 2000। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে 2-এর স্থানীয় মান হলো 2000। ওকে, এবার আমরা এই 3-এর দাগটি দেখব। তো 3-এর দাগে বলা হয়েছে যে 2টি পরস্পর মৌলিক সংখ্যার একটি 7 এবং অপরটি কত। তো আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বুঝি? তো আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে বুঝি, মনে করো এখানে আছে 7, তো আমরা যদি 7-এর আগের সংখ্যাটি ধরি তাহলে সেটি হচ্ছে আমাদের 6, আর 7-এর পরের সংখ্যাটি ধরি সেটি হচ্ছে আমাদের 8। কিন্তু দেখো, আমরা জানি যে 6 এবং 8 এই দুটি কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, কিন্তু আমি যদি 7 এবং 8 বা 7 এবং 6কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এই দুটি সংখ্যার এক ছাড়া অন্য কোনো সংখ্যা আমাদের এদের সাধারণ গুণিতক হিসেবে পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে দুটি পরস্পর মৌলিক সংখ্যার একটি যদি 7 হয় তাহলে অপরটি হবে আমাদের 8 বা 6, যে কোনো একটি হবে। ওকে, এবার আমরা এই 4-এর দাগটি দেখব। তো 4-এর দাগে আছে 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ড্যাশ। তো দেখো, 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? আমরা যদি 2টি পরস্পর মৌলিক সংখ্যাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তো সেক্ষেত্রে দেখব যে 1 ছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই যে সংখ্যাটি এই দুটি সংখ্যার মধ্যে আছে। অথবা আমরা বলতে পারি যে 2টি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হবে 1। ওকে, এরপর 5-এর দাগে আছে 521 গুণ 144, মানে এই 521-এর সঙ্গে 144কে যদি গুণ করা হয় সেটি কত হবে সেটি এখানে বের করতে হবে। তো এখানে তোমরা উপর নিচে বসিয়ে পরপর গুণ করে দেখবে যে গুণফল কত হয়, সেটি এখানে অ্যান্সারটি হবে। এবার আমরা এই 6-এর দাগটি দেখব। তো 6-এর দাগে আছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে তার 1 মাসের আয় কত? তো দেখো, এখানে বলা হয়েছে কি যে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের তিনি খরচ চালান, আর তার মাসিক খরচ 12,270 টাকা। তাহলে এক্ষেত্রে 1 মাসের আয় কত সেটি আমাদের বের করতে হবে। তো এখানে যেহেতু বলা হয়েছে যে
তিনি 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, আবার তিনি 1 মাসে খরচ করেন এই 12,270 টাকা, তাহলে আমরা এইভাবে বলতে পারি না যে 1 মাসে খরচ করেন 12,270 টাকা, অর্থাৎ 7 মাসে খরচ করেন, 7 মাসে নিশ্চয়ই বেশি করবেন, তাহলে বেশি বেশি মানে গুণ। তো 12,270-এর সঙ্গে যদি আমরা 7কে গুণ করি তাহলে সেক্ষেত্রে হবে আমাদের 85,890 টাকা। ওকে, এবার এই 85,890 টাকা যেহেতু তার 6 মাসের আয়, তাহলে আমরা এইভাবে আবার বলতে পারি যে 6 মাসে আয় করেন 85,890 টাকা, অর্থাৎ 1 মাসে আয় করেন, 1 মাসে কত করবে, নিশ্চয়ই কম করবে, আর কম হলে ভাগ। তো সেক্ষেত্রে যদি আমরা 85,890-কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে বেরিয়ে যাবে 14,315 টাকা। ওকে, তাহলে আমাদের বেরিয়ে যাবে 14,315। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে তার 1 মাসের আয় হলো 14,315। ওকে, এটি হবে অ্যান্সার। তো আশা করি এখানে সমস্ত অঙ্কগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরেকবার করে দেখে নেবে, তাহলে দেখবে বুঝতে আর কোনো অসুবিধা হবে না।